আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি আমার এক ভাইয়ের, প্রবাসী ভাইয়ের একটা কমেন্ট শো করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের ভালোবাসার কাছে আসলে আমরা ঋণী হয়ে গেছি, কি বলবো, সত্যিকার অর্থে। তারা প্রবাসে থাকেন, অনেক কষ্টের কাজ করেন, তারপরও তারা সবসময় আমাদেরকে যেভাবে দেখেন, এটাতে আসলে আমরা অনেক উৎসাহ পাই। আমাদের আরেক ভাই লন্ডন থেকে আসাদ। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, আমি সেই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্ট পড়ছিলাম বসে বসে। আরেক ভাই লিখেছেন, আপনি অনেক সময় ৫-৭ মিনিট পরে আসেন, আবার অনেক সময় টাইম মতো আসেন। জাস্ট টাইম মতো আসলে আমাদের জন্য ভালো হয়, আর দৈনিক ৪-৫বার খবর বলবেন, টাইমগুলো দিয়ে দিবেন। টাইম খবর দিয়ে দিচ্ছি। আজ ২৪ এপ্রিল বিকেল ৫:১৬, ২০২৬, তাই তো? প্রশ্ন হলো, কখনো ৪-৫ মিনিট দেরি হয় কেন বলবো আপনাদেরকে। দেরি হওয়ার প্রধান কারণ হলো, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে। একসময় আমি আপনাদেরকে দেশের বাইরে থেকে খবর দিতাম, এখন দিচ্ছি বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন লাইভ শুরু করতে যাচ্ছি হঠাৎ করে দেখি বিদ্যুৎ চলে গেছে। তো জেনারেটর অন করতে গিয়ে দেখা যায় একটু সময় লেগে যায়, কারণ আমার স্টুডিওতে বাংলাদেশে এখন অনেক গরম পড়ে। আইপিএস বিদ্যুৎ ব্যাকআপ দিতে পারে, কিন্তু এসি ব্যাকআপ দিতে পারে না। স্টুডিওতে নরমালি একটু গরম থাকে, বুঝতে পারছেন। তো বাংলাদেশে তো কি বলবো, এখন অনেকে ক্ষেপে যাবে। বিদ্যুৎ নিয়ে এখন কথা বলে আবার গুপ্ত বলবে। তো কপাল পোড়া দেশে আছি, তো কিছু বলার নাই, চারদিকে শুধু নাই নাই। ওকে দর্শক, আমি অধিকাংশ সময় টাইম মতোই আসার চেষ্টা করি, আপনারা দেখবেন। আজকের মূল যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হলো, হরমুজ প্রণালীতে দুর্দান্ত খেলায় মেতে উঠেছে ইরান। পরাশক্তি আমেরিকা ইরানের কাছে কিভাবে বারবার ব্যর্থ হচ্ছে, আমরা নিজ চোখে তা দেখছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গভীর রাতে গুরুত্বপূর্ণ মিটিং শেষেও নেতানিয়াহুকে আমেরিকা কোনো অনুমোদন বা অনুমতি দেয়নি। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান তার গত ৪০ বছরে এই যুদ্ধে শুরুর পর সর্বাধিক তেল বিক্রি করেছে, যেটি আমেরিকার জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে আজকে লাইভ সেশনে। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, সেটি হলো, কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা দাবি করেছে, এই অবরোধ শুরুর পর, অর্থাৎ আমেরিকা যে হরমুজ প্রণালীতে এসে ইরানের নাকের ডগায় একটা নৌ অবরোধ তৈরি করেছে, সেই অবরোধের প্রথম ১ সপ্তাহে, আবার শোনেন, অবরোধের প্রথম ১ সপ্তাহে ইরান এখান থেকে ৭০ থেকে ৮০টি ট্যাঙ্কার পরিবহন করেছে। অর্থাৎ ইরানের তেল নিয়ে এই জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে গেছে ৮০-র মতো। কালকে আমি বলেছিলাম ৬০, আজকের খবর আরো ২০টি তেলের ট্যাঙ্কার এখান দিয়ে প্রবেশ করেছে। এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি গণমাধ্যম। তার মানে আমি ৮০টির হিসেব যদি এখন ধরি, কারণ তারপরের আপডেটে দেখা যাবে আরো ২০টি হতে চলে গেছে। তো এই লাইভ চলাকালীন সময়ে আমি যে আপডেটটা দিচ্ছি, সেখানে ধরলাম ৮০টি। তো সেই সংস্থাটি বলছে, অবরোধের প্রথম এক সপ্তাহে ৭টি ট্যাঙ্কার পরিবহন করেছে ইরান থেকে। এই ৩৭টি ট্যাঙ্কারের মধ্যে মাত্র ৬টি ট্যাঙ্কারের হিসেব যদি আমি দেই, সেখানে বলা হচ্ছে প্রায় ১,৭,০০,০০০ ব্যারেল তেল। আবারও বলছি, প্রথম ১ সপ্তাহে ৩৭টি ট্যাঙ্কারের মধ্যে মাত্র ৬টি ট্যাঙ্কারের হিসেব বলছে, মাত্র ৬টি, ৩৭টির মধ্যে মাত্র ৬টি। সেই ৬টি ট্যাঙ্কারে ইরান ১,৭,০০,০০০ ব্যারেল তেল পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করেছে। শুধু ৬টি ট্যাঙ্কারের যদি ১,৭,০০,০০০ ব্যারেল তেল হয়,
তাহলে 80টিকে আপনি এখন গুণ করে বের করেন কত ব্যারেল তেল হতে পারে। কালকে আপনাদের আমি যে খবরটি দিয়েছি, ইরান হরমুজ প্রণালী থেকে যে টোল আদায় করেছে এটি তাদের জাতীয় ব্যাংকে জমা হয়েছে। বাংলাদেশে যেমন বড় ব্যাংক আছে নাকি বাংলাদেশ ব্যাংক বলে, ইরানের এটা কি মার্কাজি ব্যাংক বলে বা তাদের একটা শব্দ আছে, এই ব্যাংকে ইরান একটা বিশাল অ্যামাউন্ট জমা করেছে। ইরানের অর্থনীতি এই যুদ্ধের মধ্যেও বেশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। যখন আমেরিকা দাবি করছে ইরান নাকি তার সেনাবাহিনী, পুলিশ বা রাষ্ট্রীয় বিভিন্ন ব্যক্তিদের বেতন দিতে পারছে না, কিন্তু ইরানের ভেতর থেকে এরকম কোনো অভিযোগ আসেনি। তার মানে ইরান এই যুদ্ধের মধ্যে পৃথিবীতে তেল বিক্রির এই মুহূর্তে খুব শীর্ষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে গালফ কান্ট্রিগুলো ব্যাপক চাপে আছে। ইরান আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করছে এবং ইরানের কাছে অনেকে ছুটে আসছে এখন তেলের জন্য। মানে গালফ কান্ট্রিকে বোতলবন্দি করে ইরান এখন নিজের তেল বিক্রি করছে। আমেরিকা বুঝতে পারছে যে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে কোন বিপদে পড়ছে। ইরানকে আমেরিকা বেশি কিছু বলতে পারছে না, কারণ তেল না পেলে তো সবাই ট্রাম্পকে ধরে পেটাবে যে তোর বেটা, তোর জন্য আমাদের এই অবস্থা, করুণ দশা হয়ে গেছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো যে রাতে গুরুত্বপূর্ণ মিটিং করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে ছিল মার্ক রুবিও, পিট হেগসেট এবং জেডি ভ্যান্সের কথা আসছে একবার আসেনি। কিছু মাধ্যম জেডি ভ্যান্সকে রেখেছে, কিছু মাধ্যম রাখেনি। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানের উপর আক্রমণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকজন মার্কিন জেনারেলরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের নাম প্রকাশ করা হয়নি। এ সময় ঠিক এই সময়টিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ সেনা এবং ক্যাবিনেটকে নিয়ে বসছেন। ট্রাম্পের কাছে অনুমতি চেয়েছেন নাকি কয়েকটা সূত্র দাবি করেছে নেতানিয়াহু ইরানে আক্রমণের জন্য। এখন পর্যন্ত তাকে আক্রমণের অনুমতি দেয়া হয়নি। প্রশ্ন হলো, নেতানিয়াহু এককভাবে ইরানে আক্রমণ করে টিকে থাকতে পারবেন? কারণ বিগত যুদ্ধে ইরান ওই দেশটিতে যে ধোলাই চালিয়েছে তার দগদগে স্মৃতি এখনো সে দেশটির মানুষ বহন করছে। যদিও গণমাধ্যম সেই দৃশ্যগুলো বাইরে প্রকাশ করতে দিচ্ছে না, মানে দেশটির সরকার কোনো গণমাধ্যমকে দিচ্ছে না। বাইরের যে গণমাধ্যমগুলো এসছে তাদেরকেও সেন্সরে বসিয়ে দিয়েছে যে কোনো খবর আমাদের অনুমতির বাইরে তোমরা দিতে পারবে না। তো এই পরিস্থিতিতে ইরানে গত রাতে হঠাৎ করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হয়েছে, সেখান থেকে মিসাইল ছোড়া হয়েছে। হাজারো মানুষ তেহরানের রাজপথে নেমেছে, স্লোগান দিয়েছে আল্লাহু আকবার। দুটো তথ্য পাওয়া গেছে। এক, ইরান হঠাৎ করে তার রাডারে টের পেয়েছে যে শত্রুর মিসাইল বা যুদ্ধ বিমান বা ড্রোন ইরানকে টার্গেটে এসছে, সেই টার্গেটে ইরান আকাশ প্রতিরক্ষা দিয়ে তাদেরকে মোকাবেলা করেছে। কিছু তথ্য বলছে যে এটি নাও হতে পারে, ইরান নতুন কোনো আকাশ প্রতিরক্ষা ইনস্টল করেছে যেটাকে তারা পরীক্ষা করেছে। এই দুটো বিষয়ে ইরান এখনো তারা নিজেদের পক্ষ থেকে কোনো তথ্য প্রচার করেনি, তাই দুটোকে সাসপেক্টে রেখেই সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে। হতে পারে ইসরায়েল, আবার ইসরায়েল দাবি করেছে তারা ইরানে কোনো স্ট্রাইক বা অ্যাটাক চালায়নি। তাহলে কোনটা হতে পারে? নাকি শত্রু ব্যর্থ হয়েছে বলে অস্বীকার করেছে, নাকি ইরান তার নতুন প্রতিরক্ষা পরীক্ষা করেছে? এগুলো নিয়েও যাচাই বাছাই চলছে। আসেন, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা কি আসলে? আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো ডোনাল্ড ট্রাম্প তার নেভিকে বলে দিয়েছে ইরানের কোনো জাহাজ যাতে হরমুজ প্রণালী পার হতে না পারে। এই নির্দেশনার পরও 80-র অধিক ইরানি তেলের ট্যাঙ্কার, গ্যাসের ট্যাঙ্কার পরিবহন করেছে, সেখান থেকে যাতায়াত করেছে। তার মানে ইরান আমেরিকাকে তোয়াক্কা করেনি, আর আমেরিকা ইরানকে আটকে রাখতে পারেনি। তো এর মধ্যে যে খবরটি এসছে, আমেরিকা ওয়ারশিপ বসিয়ে সাগর থেকে ইরানের অনেক মিসাইল, মানে অনেক মাইনকে নাকি তারা ধ্বংসের কাজে ব্যস্ত ছিল। অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরান বিভিন্ন পয়েন্টে মাইন পুঁতে রেখেছে। তো আমেরিকা ওয়ারশিপ বসিয়ে তাদের যে আন্ডার সি ড্রোন গুলো আছে, এই আন্ডার সি ড্রোন গুলো দিয়ে তারা ইরানের মাইন দূর করার বা মাইন সরানোর কাজ করছিল। তো এই তথ্যটি ইরানের কাছে আছে। তো ইরান প্রথমে যে মাইনগুলো পুঁতে রেখেছিল এগুলো ছিল একটু পুরনো আদলের, অর্থাৎ অনেক আগের আমলের মাইনগুলো কি করবে, তারা ভাবছে যে এগুলো সাগরে পুঁতে রেখি,
কাজ করলে করবে, না করলে করবে না। বাট এগুলো তো মানে অনেক আগের মডেলের, এগুলো একটু ব্যবহার করা উচিত, দেখা উচিত এগুলোর শক্তিমত্তা কেমন আছে বা কতটুকু কাজ করে। তো আমেরিকা হরমুজ প্রণালীতে ঢুকে তাদের আন্ডার সি যে ড্রোন সেগুলো ব্যবহার করে এই মাইনগুলো দূর করার বা সরানোর কাজ করছিল, এমন কিছু তথ্য আসছে ইরানের কাছে। এরপর ইরান সেখানে নতুন ভেরিয়েন্টের একদম নতুন তরতাজা মাইনগুলো তাদের ছোট ছোট বোটে করে, অজস্র বোট হরমুজে ঢুকে আবারও পুরো সাগরে বারুদ ভর্তি মাইনগুলোকে পুঁতে দিয়েছে নতুন করে, একদম নতুন আদলের। তো এই খবরটি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে বলেন যে ইরান কি করে আবারও মাইন পুঁতলো এখানে। শেষ পর্যন্ত জানা গেল ইরান গোপনে আমেরিকার যে আন্ডারসি ড্রোনগুলো আছে এগুলোকে শনাক্ত করে খুঁজে খুঁজে ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ সাগরের যে ড্রোনগুলো আমেরিকা ব্যবহার করেছিল ইরানের মাইন সরাবার কাজে, এগুলোকে সবগুলোকে শনাক্ত করেছে ইরান, করে বিভিন্ন অপারেশন চালিয়ে হরমুজ প্রণালীতে থাকা মার্কিন আন্ডারসি ড্রোনগুলোর অধিকাংশকেই ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর সেই জায়গাগুলোতে আবার নতুন করে মাইন পুঁতে দিয়েছে ইরান। বলা হচ্ছে এই মাইনগুলো খুবই ভয়ঙ্কর। যদি এই মাইনের সামনে পড়ে মার্কিন ওয়ারশিপ বা মার্কিন ভেসেল মোটামুটি সব উড়ে যাবে। আমেরিকার এক একটা ওয়ারশিপের দাম 4-5 বিলিয়ন মার্কিন ডলার। যে দামি দামি ভেসেলগুলো আসছে এগুলো অনেক মূল্যবান। তো ইরান বলে দিচ্ছে আমেরিকাকে উদ্দেশ্য করে যে তুমি হরমুজ প্রণালী অতিক্রম করার সাহস করো না, পারলে তুমি জীবন নিয়ে পালাও। কারণ সাগরে আমরা যে মাইনগুলো পুঁতে দিয়েছি তোমার ওয়ারশিপকে ধ্বংস করে দেবে, ডুবিয়ে দেবে। তোমার যে মেরিন সেনারা আছে, তোমার যে কমান্ডোরা আছে সাগরে, তাদের ঠিকানা হয়ে যাবে পানির নিচে। আমেরিকা এখন নতুন করে আরেকটি চাপে পড়ে গেল এই মুহূর্তে যে কি করবে তারা। একটার পর একটা পরাজয়ের গল্প তাদের সামনে আসছে। তাদের মূল্যবান আন্ডারসি ড্রোনগুলোকে ইরান ধ্বংস করে দিয়েছে। আবার ইরানের শত শত বোট সাগরে এসে মাইনগুলোকে আবার সেট করে দিয়েছে, এবার আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে করে দিয়েছে। এবং আমেরিকাকে ইরান বলছে পারলে তুমি আসো, তোমাকে এবার ওয়েলকাম, আমেরিকা তুমি আসো আমার কাছে, হরমুজে আসো, তোমার জন্য আমি মাইনকে মালা বানিয়ে গেঁথে দিয়েছি, তুমি কি করবে এখন করো। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটিও একটি বড় চপেটাঘাত হয়ে গেছে। কারণ ইরান কোনোভাবেই আমেরিকাকে ভয় তো পাচ্ছি না, বরং ওভার ট্রাম্প দিয়ে আমেরিকার পথ আটকে দিচ্ছে। ওরা একটা করছে, ওরা আরেকটা করছে। এই মুহূর্তে সৌদি আরব সহ বাকি আরব রাষ্ট্রগুলো, চীন সহ পাকিস্তান সহ কয়েকটি দেশের শরণাপন্ন হয়ে ইরানকে বোঝানোর চেষ্টা করছে। ইরান বলছে যে তোমরা যদি আমেরিকাকে ঘাঁটি না দিতে, আমেরিকা এই অঞ্চলে ঢুকতেও পারতো না, এইভাবে আমার দেশটাকে ধ্বংস করতে পারতো না। সো তোমরা আমেরিকাকে তোমাদের দেশে ঘাঁটি বসিয়ে রাখবে না বিদায় করবে তোমাদের সিদ্ধান্ত, কিন্তু আমেরিকা যখনই আমার দেশে আক্রমণ করবে আমি তোমার উপর আক্রমণ করব। ইরান বলছে আমি 70টি টার্গেট লক করেছি আরব কান্ট্রির। যদি আমেরিকা ইসরায়েল ইরানে আবারও দ্বিতীয়বার কোনো অ্যাটাক করে আমি আরবের 70টি টার্গেট ধ্বংস করে দেব। এই 70টি টার্গেট আরবের জন্য খুব গুরুত্বপূর্ণ স্থান, বা আরবের খুবই কি বলবো কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ স্থান। কোন 70টি টার্গেট সেই ইরান সেটি এখনো প্রকাশ করেনি। তার মানে হলো ইরান আক্রান্ত হলে গালফ কান্ট্রিতে আবার ঝড় উঠবে। ট্রাম্প আরবকে বলেছিল যে আমি বুঝিনি যে আমি ইরানে আক্রমণ করলে ইরান তোমাদের উপর আক্রমণ করবে, আমার ধারণা ছিল ওরা ইসরায়েলকেই বেছে নেবে, কিন্তু ওরা ইসরায়েলকে তো মেরেছে, সঙ্গে তোমাদেরও মেরেছে। যদি বুঝতাম তোমাদের মারবে তাহলে আমি কৌশলের পরিবর্তন করব। আরব রাষ্ট্রগুলো ট্রাম্পকে বলছে তুমি কেমন প্রেসিডেন্ট, বা তোমার কেমন জেনারেল বা যুদ্ধকালীন তোমার যে টিমগুলো তারা কতটুকু, বা তোমার এই পৃথিবী বিখ্যাত গোয়েন্দা বাহিনীর কাজটা কি, যারা ইরানের কি করবে না করবে তোমরা জানোই না, অথচ ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছো।
তোমরা বলছিলে 2 থেকে 3 দিনে এই যুদ্ধ শেষ করে দেবে। 40 দিন পর তোমরা নিজেরাই ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি ঘটিয়েছ। এরপর তোমরা যুদ্ধবিরতির জন্য পাকিস্তানে গেছো, দ্বিতীয় দফা তোমরা গিয়ে বসে আছো, ইরান তোমাদের পাত্তাই দেয়নি। তোমরা আমাদেরকে কি বোঝাতে চাও? আরবের এই কথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ কালো হয়ে গেছে, কারণ তার জন্য আসলে কোনো সুসংবাদ এই মুহূর্তে নাই। এখন ইরান যেই খেলাটি খেলছে, একদম অনেস্টলি বলি, যে কোনো ভাবে আমেরিকাকে হরমুজ থেকে সরাবে। যদি আমেরিকা হরমুজ থেকে না সরে, কোনো মিস অ্যাডভেঞ্চারে যায়, আবার নতুন করে আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। কারণ ইরান যে মাইনগুলো পুঁতেছে এবার, আর এগুলো যদি ওয়ারশিপ এখানে অতিক্রম করতে যায়, তাহলে মহামূল্যবান ওয়ারশিপ তো যাবে, সঙ্গে মার্কিন বিশাল সেনাদের প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকবে। এখন ট্রাম্পকে শেষ পর্যন্ত এখান থেকে যেতেই হবে। আর ইরান বলছে যে আমরা হরমুজ থেকে টোল আদায় করবই, তুমি যা কিছু করো, যত বড় অবরোধ বসাও, তোমাকে আমরা সাগরেই মোকাবেলা করব। পাশাপাশি মুস্তাফা খামেনি নতুন একটি বক্তব্য প্রচার হয়েছে। তিনি তার জাতিকে বলছে যে তোমাদের এই ঐক্য পুরো ইরানিদের শক্তি বৃদ্ধি করেছে। অর্থাৎ তিনি বুঝতে পারেনি যে ইরানের পুরো জাতি এরকম ঐক্যবদ্ধ হবে, কারণ একসময় এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ব্যাপক, কিন্তু পুরো ইরানির এখন একজোট হয়ে গেছে। পেহলভিকে আমেরিকাতে মোটামুটি ধোলাই টোলাই দিয়ে অপমান করা হয়েছে, দেখেছেন আপনারা। তো মুস্তাফা খামেনির নতুন বক্তব্যে বলা হয়েছে, হে ইরানি জাতি, তোমাদের কাছে ওদের কামানের গোলার চেয়েও ওদের মিডিয়া প্রজেক্ট সবচেয়ে ভয়ঙ্কর। এটি আমি বিএনপি আর জামাতকে উদ্দেশ্য করে আবারও বলতে চাই। হে বিএনপি জামাত, তোমাদের সামনে শত্রুর বুলেটের চেয়েও আওয়ামী বা ওপারের প্রিসক্রিপশন ভয়াবহ। কারণ ছাত্রদল শিবিরকে গুপ্ত ইস্যুতে মাঠে নামিয়ে একটা পুরোপুরি প্রকাণ্ড ডিনামাইট তৈরি করছে এখন আমাদের ভেতরে। আমি কাল থেকে কয়েকবারই খবরগুলো দেখেছি। সাদেক কায়েম এবং ছাত্রদলের রাকিব, আমি রাকিবকে পার্সোনাল যতটুকু চিনি, যথেষ্ট বিনয়ী একটি ভদ্র ছেলে, হয়তো কিছু বোকামি করে, মাঝে মাঝে কিছু জিনিস করে, এই দলটি এরকমই। রাকিব সাদেক কায়েমকে সরি বলতে বাধ্য হয়েছে, কারণ থানার ভেতরে গিয়ে ছাত্রদলের ছেলেরা ডাকসু নেতাদের পিটিয়েছে। এটার জন্য তারেক রহমান ব্যাপক ক্ষেপে গেছে, আমি যতটুকু তথ্য পেয়েছি। তিনি বলেছেন এইরকম প্র্যাকটিস ছাত্রদলের জন্য আর না হয়। কিন্তু আমি দেখছি কিছু গর্ধব ছাত্রদল এটাকে ওন করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলছে, যেটা তারেক রহমান নিজেই ওন করছেন না। তারেক রহমান এমন বাংলাদেশ দেখতে চান না, এটিও ছাত্রদেরকে বলে দেয়া হয়েছে। কিন্তু বলা হয়েছে যেই ফেসবুক পোস্টটি ঘিরে কাণ্ডটি ঘটানো হয়েছে, মাহমুদ হাসান নাকি নাম একটা ছেলের, এটি ছিল ফেক। ছাত্রলীগের একটি ছেলে এই পোস্টটি, জাইমা রহমানকে নিয়ে নোংরা এআই পোস্টটি করে শিবিরের নামে ছেড়ে দিয়েছে, এবং পরবর্তী এটিকে চেক করে দেখা গেছে না, শিবির এটার সাথে জড়িত ছিল না, এটি ছাত্রলীগ করেছে। তার মানে কি, ফলস ফ্ল্যাগ অপারেশন। ছাত্রলীগ করবে আর শিবির ছাত্রদল মারামারি করবে। আমি আবারও বলবো, শিবির এবং ছাত্রদলকে সবচেয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। রাকিব যেটি বলেছে ছাত্রদলের, যে আমরা দীর্ঘ 15 বছর একসাথে ছিলাম ছাত্রদল এবং শিবির, এটা সাদেক কায়েমকে রাকিব বলেছে যে আমরা একসঙ্গে ছিলাম, আমরা বাকি সময় একসঙ্গে থাকতে চাই, আমাদের মধ্যে যেন কেউ অনৈক্য তৈরি করতে না পারে। রাকিবের এই কথাটিকে আমি সাপোর্ট করি, এটি সত্য কথা। তো ইরানের পুরো জাতিকে মুস্তাফা খামেনি বললেন, হে ইরানি জাতি, তোমাদের সামনে শত্রুর গোলার চেয়ে, কামানের গোলার চেয়ে তাদের মিডিয়া ভয়ঙ্কর। ইরানের ব্যাপারে যেই পরিমাণ মিডিয়া প্রোপাগান্ডা পশ্চিমা মিডিয়া চালাচ্ছে, কল্পনা করতে পারবেন না। তাই আমরা আজকে সবসময় আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে খবরগুলো দিচ্ছি, ফেসবুকের মাধ্যমে দিচ্ছি। কেন? ওদের সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারি, কারণ দুনিয়ায় আরো বহু গণমাধ্যম আছে যেগুলো খোঁজে সত্য সংবাদগুলো আমরা আপনাদের দেবার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে পশ্চিমা গণমাধ্যম একেবারেই ফলো করি না, দেখি, চেক করি খবর দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের খবর দিই মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের কম হলো 20-30টা গণমাধ্যম আমার ডেইলি পড়া হয়। তুরস্কের গণমাধ্যম আমি পড়ি, লিবাননের আল মায়াদিন থেকে শুরু করে বিভিন্ন সোর্সগুলো আমি ডিল করি। আমার সাবেক বিদেশি বন্ধু সাংবাদিকরা যারা ফিল্ডে আছেন এই যুদ্ধে, তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়, বিভিন্নভাবে তথ্যগুলো আমি কালেক্ট করে আপনাদের দেই। কিন্তু আমি ওদের পশ্চিমা দুনিয়ার খবরগুলোকে আমি টোটালি বিশ্বাসই করি না। তারা পুরোটাই মিথ্যা বলে বলছি না,
কিন্তু তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করে। তো মুস্তফা খামেনি সেই বিষয়টিকে উদ্দেশ্য করে বলেছে ইরানি বন্ধুদের যে তোমরা শত্রুর কামানের চেয়ে ওদের মিডিয়াকে বেশি ভয় পেও, কারণ ওদের মিডিয়া দিয়ে আমাদেরকে ওরা ধ্বংস করতে চায়। বাংলাদেশকেও বলবো, আমাদের যে টেলিভিশনগুলো আছে প্রত্যেকটাতেই বাম রামদের এজেন্টরা বসে আছে, ওই ফ্যাসিস্টদের এজেন্টরা বসে আছে, তারা কৌশলে খেলছে। যারা এখন ক্ষমতায় আছে, বিরোধী দলে আছে, তারা 20 বছরের বন্ধু। এই বন্ধুত্বে যেন ফাটল না ধরে, তো তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।